সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অপারেশনস ম্যানেজমেন্ট কোর্সের 7th লেকচার। এই লেকচারে আমরা এর আগে আরো 6টা লেকচারে কথা বলেছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমরা প্রথমেই দেখি যে গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম সেই সব বিষয় নিয়ে। শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার টপিকস ছিল টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল টুলস। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার আগে আমরা একটু রিভিউ করি যে আমরা কি কোর্স নিয়ে আলোচনা করছি। আমরা যে কোর্স নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। তো অপারেশনস মানে কি? অপারেশনস মানে হচ্ছে কোন একটা র ম্যাটেরিয়ালস কে ফিনিশড গুডস এর পরিণত করার যে পুরো প্রক্রিয়াটাকে আমরা বলছি অপারেশনস, তাই না? তো সেখানে আমরা ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করি যে অপারেশনস ম্যানেজমেন্টের কাজটা যাতে খুব ভালোভাবে সম্পন্ন হতে পারে, অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা যাতে অর্জিত হতে পারে। আচ্ছা, তো অপারেশন ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য কি ছিল? আমরা সংক্ষেপে বলেছিলাম যে 4টা বিষয় মনে রাখার জন্য। সেটা হচ্ছে কিউকিউটিসি, মানে হচ্ছে কি কোয়ালিটি প্রোডাক্ট তোমাকে তৈরি করতে হবে, রাইট কোয়ান্টিটি প্রোডাক্ট তোমাকে তৈরি করতে হবে, তাই না? রাইট টাইমে তৈরি করতে হবে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে কস্ট, সেটা হচ্ছে কম্পিটিটিভ কস্টে তৈরি করতে হবে। তো এই বিষয়গুলো অর্জন করাই হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য। আচ্ছা, তো এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্যকে যদি আমরা অর্জন করতে হয়, তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্টকে যেটা করতে হয় সেটা হচ্ছে তার পুরো প্রসেসের বিভিন্ন পর্যায়ে তাকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং বেশ কিছু কাজ করতে হয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, আমাদের যে প্রসেসটা ছিল ইনভেন্টরি, ট্রান্সফরমেশন, আউটপুট, প্রত্যেকটা জায়গায় অপারেশন ম্যানেজমেন্টকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং কাজ করতে হয়েছে। আচ্ছা, তার মধ্যে আমরা যদি দেখি যে যেমন আউটপুটের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি ধরনের আউটপুট হতে হবে, কোয়ালিটি আউটপুট হতে হবে, এই আউটপুটের ডিজাইন কেমন হবে, সে ধরনের অনেক ধরনের সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। আচ্ছা, তো এইবার আসি আমরা সেটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে। আমরা যদি দেখি আমাদের ইনপুটটা হচ্ছে সাধারণত ম্যাটেরিয়ালস আমরা ইনপুট করি, তাই না? তো এই ইনপুটের এই পর্যায়ে আমাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হয়। তো সেই সিদ্ধান্তগুলা আমরা সম্পাদন করি সম্ভবত যে কাজটা দিয়ে, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। মানে ইনভেন্টরিটা কেমন হবে না হবে সেই পর্যায়টাই হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আচ্ছা, তো আমি স্লাইডে যাব, আমরা প্রেজেন্টেশন গুলো দেখাবো আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি। তো সেখানে যাওয়ার আগেই আমি তোমাদেরকে সবসময় যেটা করি সেটা যে এই টপিকসটা একটু বোঝানোর চেষ্টা করি, ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কি। তো প্রথমেই বলে রাখি যে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য। প্রোডাকশন বেসড যে ধরনের প্রতিষ্ঠান আছে সেগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটার উপর পুরো অপারেশন ম্যানেজমেন্টের সাফল্য অনেকাংশে নির্ভর করে। বিশেষ করে তুমি যদি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে চাও, রাইট কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করতে চাও, টাইমলি প্রোডাক্ট তৈরি করতে চাও, কম কস্টে প্রোডাক্ট তৈরি করতে চাও, তখন ইনভেন্টরি ম্যানেজমেন্টকে মানে টপ প্রায়োরিটি দিতে হয়। বাংলাদেশে যেসব প্রতিষ্ঠানগুলা আছে, এইসব প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টকে যারা গুরুত্ব দিচ্ছে তারা মার্কেট লিডার হচ্ছে, তারাই কাস্টমার স্যাটিসফ্যাকশনে সব বেশি এগিয়ে যাচ্ছে। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট পুরো কনসেপ্টটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি স্লাইডে যাওয়ার আগে কিছু কথা বলি, আমার কথাগুলোর দিকে মূলত শোনো। এখন প্রথমে এসে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ইনভেন্টরি মানে কি। আচ্ছা, তো ইনভেন্টরি মানে যেটা আছে সেটা হচ্ছে ইনভেন্টরি কিন্তু শুধু র মেটেরিয়ালস না। ইনভেন্টরি বলতে বোঝানো হয় সেটা হচ্ছে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, তাহলে প্রোডাকশনের ক্ষেত্রে প্রথমে কি দরকার? প্রথমে র মেটেরিয়ালস দরকার, তাহলে র মেটেরিয়ালস আমার ইনভেন্টরি। আবার এই ইনভেন্টরিটা যখন কিসে থাকে, যে ওয়ার্কিং প্রসেসে থাকে। তোমরা জানো ওয়ার্কিং প্রসেস মানে কি, আমরা যেটাকে সংক্ষেপে WIP বলি। ওয়ার্কিং প্রসেস মানে হচ্ছে পণ্যটা যখন অর্ধেক প্রস্তুতকৃত অবস্থায় থাকে। যেমন আমি যদি বলি একটা শার্টের কাপড়টা হচ্ছে আমাদের র মেটেরিয়ালস। ধরো শার্টটা আমি সেলাই করছি, সেলাই অবস্থায় আছে, তখন এটাকে বলা হয় ওয়ার্কিং প্রসেস। তাহলে ওয়ার্কিং প্রসেসের মধ্যে এবং এর পরবর্তীতে যদি বলি যে আমরা ফিনিশ গুডস তৈরি হয়ে গেছে, আমি এখনো বিক্রি করিনি, আমার কাছে মজুত আছে এই ফিনিশ গুডসটাও। এবং এই কর্মকাণ্ডগুলো চলার সময় আরো কিছু যেসব ম্যাটেরিয়াল সাপোর্টিং, যে ম্যাটেরিয়ালস বা সাপ্লাইস যেগুলো আমার প্রয়োজন হয়, এই সবগুলোকে আমরা ইনভেন্টরি বলি।
তাহলে ইনভেন্টরি মানে কি? র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস এবং সেই সাথে রিলেটেড আদার সাপ্লাইস, এই সবগুলো হচ্ছে আমাদের ইনভেন্টরি। আচ্ছা, তারপর আমি বোঝার জন্য খুব সংক্ষেপে যদি তুমি বুঝতে চাও যে ইনভেন্টরি মানে হচ্ছে ম্যাটেরিয়ালসটাই হচ্ছে মূলত ইনভেন্টরি। এটা যে ফর্মে থাকুক, ফিনিশড গুডস আকারে থাকুক, ওয়ার্কিং প্রসেস আকারে থাকুক, যেটাই থাকে সেটাই হচ্ছে র মেটেরিয়াল হিসেবে যদি আমি মানে বোঝার জন্য যদি তুমি মনে করে নাও। আচ্ছা, সেটা হচ্ছে আমার ইনভেন্টরি। ওয়েল, এবার আসি ম্যানেজমেন্ট মানে কি। ম্যানেজমেন্ট আসলে প্রচুর শুনেছো, তোমরা ম্যানেজমেন্ট স্টুডেন্ট, তোমরা প্রচুর জানো, আর আমিও প্রথম দিকের ক্লাসগুলোতে ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক কথা বলেছি, সেগুলোতে যাচ্ছি না। সংক্ষেপে বলি যে ম্যানেজমেন্ট মানে হচ্ছে কিছু সিস্টেমেটিক কাজ, তাই না? এই কাজের মধ্যে মেইন ফোকাস করি আমি যেটা, সেটা হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে সিদ্ধান্ত নিতে হয় যে এখন কি করতে হবে, এখন কি কাজ, তাই না? যখন তুমি বুঝতে পারবা যে এই কাজগুলো তোমাকে করতে হবে, কাজগুলো করার পর আমরা কিছু সিস্টেমের কাজ করি, তার মধ্যে মেইনলি যেটা বলি যে প্ল্যানিং করতে হয়, তাই না? পরিকল্পনা করতে হয় কোন কোন কাজ, কোন কাজের পর কোন কাজ করব, তারপর কি করব না করব, প্ল্যানিং। তারপর যাদেরকে দিয়ে কাজ করবো তাদেরকে ডিরেকশন দিতে হয়, নির্দেশনা দিতে হয়। আর যেটা পরিশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ট্রোলিং। কন্ট্রোলিং মানে কি? কন্ট্রোলিং মানে হচ্ছে তুমি যেভাবে পরিকল্পনা করেছো সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা তার সাথে মিলিয়ে দেখা। যদি হয় তাহলে খুবই ভালো, যদি না হয় সেজন্য কারেক্টিভ অ্যাকশন নেয়া, সে মানে সংশোধনীমূলক ব্যবস্থা নেয়া, সেটাই হচ্ছে তোমার কন্ট্রোল। তাহলে ম্যানেজমেন্ট মানে হচ্ছে শক্তি সংক্ষেপে যদি আমরা বলি যে কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য যে কোনো একটা বিষয়ে কি কাজ করতে হবে না করতে হবে সেগুলো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, কাজগুলোর জন্য প্ল্যানিং করা, ডিরেকশন দেয়া, কন্ট্রোল করা, সেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এই ম্যানেজমেন্টটা এমন একটা বিষয় তোমরা জানো সেটা হচ্ছে সার্বজনীন বিষয়, এই জন্য ম্যানেজমেন্টকে যে কোনো কাজে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাই না? যেমন অপারেশনস ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টকে আমরা অপারেশন অ্যাপ্লাই করেছিলাম। আবার অপারেশন ম্যানেজমেন্টের টুকরা টুকরা বিভিন্ন পার্ট, যেমন কোয়ালিটির ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করেছিলাম, সেটা তোমরা দেখেছো, কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখন আমরা আসছি যে এই ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করব ইনভেন্টরির ক্ষেত্রে। তাহলে ইনভেন্টরির ক্ষেত্রে কি জন্য? খুব সোজা, ইনভেন্টরিটা যাতে আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি, ইনভেন্টরিটা যাতে সঠিকভাবে ইফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি যাতে আমরা ইউজ করতে পারি, সেটাই আমাকে বলবো ইনভেন্টরি ম্যানেজমেন্ট অতি সংক্ষেপে। আচ্ছা, এখন আসি এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা উদ্দেশ্যটা কি, মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি করতে যাবে সে বিষয়ে বললাম। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টে আসলে যে সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে ইনভেন্টরিটা ভালোভাবে ব্যবহার করতে হবে, এই কারণে যাতে অপারেশন ম্যানেজমেন্টের যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো অর্জিত হয়। কি কি ছিল আবারও মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে হবে, রাইট কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করতে হবে, রাইট টাইমে তৈরি করতে হবে, লো কস্টে তৈরি করতে হবে, তাই না? এটার জন্য ইনভেন্টরিটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসি এই ইনভেন্টরি সঠিকভাবে ব্যবহার করার জন্য কি কি আসে, অনেক কিছু, মানে পুরো ইনভেন্টরির সাথে রিলেটেড যত কিছু আছে সবগুলো হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। যেমন যদি বলি যে তুমি ইনভেন্টরিটা যে প্রথমে প্রকিউরমেন্টের সাথে থেকে জড়িত, তুমি কোত্থেকে কিনবা, তাই না? তুমি কার থেকে কিনবা, তোমার সাপ্লায়ার কোত্থেকে, যেখান থেকে কিনবা সেটাকে ভালো, তারপর কেনার পর তুমি যদি বলো যে পণ্যটা কি কোয়ালিটি ইনভেন্টরি তুমি কিনতে পারছো কিনা, কারণ কোয়ালিটি ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করবে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট, তাই না? তুমি ভালো মানের পণ্য কিনতে পারছো কিনা, যেখান থেকে তুমি পণ্য কিনছো, যে সাপ্লায়ার থেকে তুমি পণ্যটা কিনছো, তাই না, সে সাপ্লায়ার তোমার জন্য রিলায়েবল কিনা, তার সাথে তোমার রিলেশনশিপ ভালো করতে পারবা কিনা, পরবর্তীতে তোমার যখন দরকার তখন ওই সাপ্লায়ার তোমাকে সঠিক সময়ে পণ্য সাপ্লাই দিবে কিনা, তাই না? আবার আছে যে সেটা হচ্ছে ওই সাপ্লায়ার থেকে তুমি যদি পণ্য কিনতে চাও তাহলে সেই পণ্যটা ডেলিভারি দিতে গেলে তার কত সময়ের মধ্যে সে ডেলিভারি দিতে পারবে, তোমার যতদিন দরকার তত সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারে কিনা, তাই না? এই সকল বিষয়। আবার যদি বলি যে পণ্যটা তুমি নিয়ে আসার পরেও অনেক কিছু বিষয় আছে, যে যেমন সেটা হচ্ছে তুমি কি পণ্যটা কোথায় রাখবা, পণ্যটা হ্যান্ডলিং কিভাবে করবা, তাই না? এই পণ্যগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছো কিনা তুমি। আবার এর সাথে আরো কিছু জড়িত সিদ্ধান্ত তোমাকে নিতে হয়, যেমন সেটা হচ্ছে তোমাকে যে কতটুকু পণ্য তুমি কিনবা, কতটুকু ম্যাটেরিয়ালস তুমি একসাথে প্রকিউর করবা, সেই সিদ্ধান্তগুলো নিতে হয়, তাই না? যেমন তুমি চাইলে একসাথে অনেক বেশি কিনে ফেলতে পারো, আবার কিছু চাইলে অনেক কম কিনে ফেলতে পারো, তাই না? কতটুকু কিনবে, কখন কিনবে, তাই না, কোন জায়গা থেকে কিনবে, এই সবগুলো ডিসিশন তোমাকে নিতে হয়। এই সবগুলোর উপর কিন্তু কি জড়িত, সবগুলোর সাথে কিন্তু অপারেশন ম্যানেজমেন্টের সেই উদ্দেশ্য অর্জন জড়িত এবং ব্যবসায়ের উদ্দেশ্য জড়িত, লাভ লসেও কিন্তু এগুলোর সাথে জড়িত। যেমন আমি তোমাকে যদি একটা ছোট উদাহরণ দিতে চাই ইনভেন্টরির ক্ষেত্রে, ধরো যে তুমি কোনো একটা প্রোডাকশন চলছে, তাই না? তাহলে প্রোডাকশনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমার যে যে ম্যাটেরিয়ালস গুলো দরকার সেই ম্যাটেরিয়াল গুলো কিন্তু ঠিক টাইমে তোমার ঠিক সময়ে তোমাকে প্রস্তুত থাকতে হবে, নাহলে তোমার অপারেশন কর্মকাণ্ডটা কিন্তু ব্যাহত হয়ে যাবে। আমি তোমাকে এটা
উদাহরণ দিই ভাবে যে আমরা যদি একটু পরিবারের যদি চিন্তা করো, তোমার ফ্যামিলিতেও কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, তাই না? যেমন তুমি যদি বলে যে হঠাৎ করে এখন তোমার ইচ্ছে হলো যে তুমি কি করবে, যে তুমি একটা চা বানাবা, তাই না? চা তৈরি করবে। তো চা তৈরি করার জন্য তুমি কি করলা, যে চুলা জ্বালালা, গ্যাসের কানেকশন দিলা, তাই না? পানি গরম করলা, তাই না? তারপর পানি দিলা, সবগুলো করার পর তারপর তুমি কাপ নিলা, যেখানে পানি ঢালবা, এখানে তুমি যদি দুধ চা খাও, দুধ চিনি সবগুলা মিক্স করলা। এখন যখন পানি যখন গরম হলো, তখন তোমাকে সেখানে কি দিতে হবে, টি লিভস বা চা পাতা দিতে হবে, তাই না? যখনই তুমি চা পাতা দিতে গেলা, তুমি দেখলা তোমার কাছে চা পাতা নাই। তাহলে তুমি চিন্তা করো, তাহলে চা পাতা না থাকলে তোমার কি হলো, তোমার কি পুরো প্রসেসটা হবে না? তার ফলে কি হলো, এই যে তোমার যে জোগাড় যন্ত্র তুমি যেটা করলা, এতক্ষণ যে সময় দিলা, এই যে ম্যাটেরিয়ালস গুলো তুমি একত্রিত করলা, সবকিছু কিন্তু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এই যে চা পাতা না থাকার কারণে। এখন তাহলে তোমাকে কি করতে হবে, এখন তুমি যদি চাও যে তোমাকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে চা পাতা কিনে নিয়ে আসতে হবে, এই যে কিনে নিয়ে আসার জন্য টাইম কিল হচ্ছে, এর থেকে বড় বিষয় এই চা পাতার জন্য বাকি যে ম্যাটেরিয়ালস গুলো আছে সবগুলো কিন্তু অকেজো হয়ে পড়ে আছে। তাহলে এইখানে কার ফেলিওর, এখানে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ফেলিওর। তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্টের বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার প্রোডাকশনে যাওয়ার আগেই তোমাকে রাখতে হবে, যতটুকু দরকার ততটুকু রাখতে হবে। সেটাই হচ্ছে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট। মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনেকগুলো বিষয়ের একটা। আমি আবার বলি যে তুমি আমার এই কথাটা শুনে তুমি আবার আবার এইভাবে চিন্তা করতে পারো যে যে না, তাহলে আমি কি করব, সব জিনিসগুলো একসাথে অনেকটুকু কিনে নিয়ে রাখবো, তাই না? আচ্ছা, এটাও কিন্তু ঠিক না। তুমি যদি অনেক জিনিস যদি একসাথে কিনে নিয়ে আসো, সেখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে। কি কি হতে পারে? প্রথমত যেটা হয় সেটা হচ্ছে সেখানে অনেক বেশি তোমার ক্যাপিটাল, তোমার টাকা, অনেক বেশি টাকা সেখানে কি হয়ে থাকবে, আটকে থাকবে, তাই না? আবার জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি তোমাকে এটা এক্ষেত্রে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ, আমরা তখন আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই চাই কিন্তু কি করতে, কস্ট মিনিমাইজ করতে, তাই না? কিন্তু আমরা এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট না বোঝার ফলে এই যে কস্ট ম্যানেজ তো মানে তো করতে পারি না, আরো বেশি যায়। যেমন তোমাদেরকে বলি যে আমরা প্রায় দেখি আমাদের পরিবারে আমরা সবাই যেটা করি, যখন কোথাও দেখি যে কম দামে কোনো পণ্য পাই বা কোনো সেলস চলছে, ডিসকাউন্ট অফার চলছে, তখন আমরা কি করি, অনেকটুকু পণ্য একসাথে কিনে নিয়ে এসে রাখছি, তাই না? যাতে কি হয়, আমাদের খরচটা কমে। এটা করলে কিন্তু কি হয় জানো, তুমি প্রায় সময় দেখবে যে আমাদের পরিবারে যারা এই ধরনের করেন, এই জিনিসগুলো কিনে এনে ওনাদেরকে কি করতে হয়, অনেক সময় স্টোর করে রাখতে হয়। স্টোর করে রাখলে দেখা যায় অনেকগুলো পণ্য পচে যায়। তাহলে যে যে যত টাকা কম দামে কিনা হলো, তার থেকে বেশি পণ্য কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার এমনও দেখা যায় যে যে পণ্যগুলো কেনা হলো, সে পণ্যগুলো অনেক সময় কাজেও লাগে না। মানে ধরো তোমার দরকার 3 কেজি পেঁয়াজ, তুমি কিনে নিয়েছো 5 কেজি পেঁয়াজ, দেখা যায় 2 কেজি পেঁয়াজ তোমার লাগছেই না, প্রয়োজনেই লাগছে না। তখন কি হয়, তখন যেখানে 2 কেজি অল্প দেওয়ার দরকার, তুমি সেখানে বেশি পণ্য ইউজ করছো। তার মানে যতটুকু দরকার, মানে অপটিমাম ইউসেজ থেকে হচ্ছে না, তোমার বেশি ইউজ করছো, তুমি অপ্রয়োজনীয় ইউজ করছো। মানে এই ফলে তাহলে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তোমার কস্ট তো কম লাগছেই না, বরঞ্চ বেশি কস্ট লাগছে। তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট যদি তুমি অ্যাপ্লাই করতে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে আমি বেশি পণ্যও কিনবো না, কম পণ্যও কিনবো না, তাই না? এই সকল ডিসিশন গুলাই যাকে নিতে হয় সেটাই হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এখন আমি একটুকু শোনার পর তোমার কাছে কনফিউশন হতে পারে যে অনেক বিষয় নিয়ে বলছি, এগুলো করব কিভাবে, তাই না? আচ্ছা, এই কিভাবে করব সেটাই হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ। কিভাবে করবা, তাই না? কিভাবে করব সে বিষয় নিয়ে আমরা সামনের দিকে পড়াশোনা করব। এই কাজগুলো আমরা কিভাবে ম্যানেজ করব, এগুলো কিন্তু প্রপারলি ম্যানেজ করা যায়। আর বর্তমানে আরো অনেক ডেভেলপমেন্ট চলে আসছে আমরা এখানে, তো আমরা সেগুলো দেখবো। তো এগুলো ম্যানেজ করার জন্য তোমাকে কিছু কাজ করতে হয়। যেমন তোমাকে প্রথম দিকে কিছু টার্মিনোলজি তোমাকে জেনে রাখতে হয়। আমি একটু যদি তোমাদেরকে আইডিয়া দিই, যে তোমাকে জানতে হবে প্রথমে যে তোমার পণ্যটার কতটুকু লেভেলে গেলে তুমি আবার পণ্য কিনবা। ধরো তোমার কাছে অনেকটুকু পণ্য আছে, যে পণ্যর লেভেলটা তো ইউজ হচ্ছে, তাই না? ইউজ হতে হতে কোন লেভেলে আসলে তুমি আবার পণ্য কিনবা, সেটাকে আমরা বলি রিঅর্ডার পয়েন্ট বা রিঅর্ডার লেভেল বলি আমরা। সেটাকে লেভেলটাকে বলি রিঅর্ডার লেভেল, আর পয়েন্টটাকে মানে নির্দিষ্ট বিন্দুকে বলি রিঅর্ডার পয়েন্ট। তাহলে তোমাকে রিঅর্ডার পয়েন্ট থেকে তোমাকে ধারণা থাকতে হবে। তাহলে রিঅর্ডার পয়েন্ট নিয়ে তুমি যদি আবার কিনতে যাও, কিনতে গিয়ে যদি আসে, সেক্ষেত্রে তোমাকে আরেকটা বিষয় নিয়ে তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিড টাইম। তোমাকে লিড টাইম ক্যালকুলেশন করতে হবে। প্রথমে ক্যালকুলেশন করতে হবে রিঅর্ডার পয়েন্ট, তারপর তোমাকে ক্যালকুলেশন করতে হবে লিড টাইম। আচ্ছা, লিড টাইম মানে কি? লিড টাইম মানে হচ্ছে ধরো তুমি সিদ্ধান্ত নিয়েছো আজকে সিদ্ধান্ত নিয়েছো যে এতগুলো পণ্যের অর্ডার দিবা,
সাপ্লায়ারকে। আচ্ছা, তাহলে পণ্য অর্ডার দেওয়ার পর থেকে সাপ্লায়ার সেই পণ্যটা তোমাকে পৌঁছানো পর্যন্ত যে সময়টা লাগে সেটাকে আমরা বলি লিড টাইম। তাহলে লিড টাইমের উপর তোমার রিঅর্ডার লেভেল ডিপেন্ড করবে, তাই না? লিড টাইম যদি বেশি লাগে তাহলে রিঅর্ডার লেভেল একটু বেশি থাকতেই তোমাকে অর্ডার দিতে হবে। আবার যদি এমন হয় পণ্যটা তুমি বলার একদিন পরে তুমি প্রোডাক্টটা তুমি পেয়ে যাও, তাহলে তুমি রিঅর্ডার লেভেল তাহলে কম রাখতে পারো। এর সাথে আরো কিছু বিষয় জড়িত, যেমন তোমাকে জানতে হবে যে একসাথে তোমার কতটুকু পণ্য কিনলে তোমার কস্ট সর্বনিম্ন পর্যায়ে থাকবে, সেটাকে আমরা বলি ইউকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। সেটাও কিভাবে ক্যালকুলেশন করে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। আরো সাথে রিলেটেড অনেক অনেক বিষয় জড়িত, সেগুলো আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। মোটামুটি বলছি এই কারণে যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা নিজেই কিন্তু একটা বিশাল কোর্স। এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে শুধু ইনভেন্টরি ম্যানেজমেন্টের উপরেই 40 ঘন্টার ক্লাস করানো হয়। তো আমরা চেষ্টা করছি যে অল্প সময়ে বলতে, তো এই জন্য হয়তো বা সবটুকু বিষয় আমরা কভার করতে পারবো না, তবে মূল কনসেপ্ট গুলো কিন্তু আমরা অবশ্যই কভার করবো, বাকি গুলো যাতে আমরা মূল বিষয়টা বুঝে যাই। তারপরেও এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা এত বড় হওয়ার কারণে আমরা কিন্তু একটা ক্লাসে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কমপ্লিট করতে পারবো না, আমরা দুইটা ক্লাস নিব। প্রথম ক্লাসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আমরা তারপর স্লাইডে যাব, এই বিষয়ে আলোচনা করবো ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি, তার উদ্দেশ্য কি, তার কাজ কি, তার রেসপন্সিবিলিটি কি। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল, এটা কি, মানে কন্ট্রোল কিভাবে করে, এত পর্যন্ত আমরা আলোচনা করব এই প্রথম লেকচারে। তারপর পরের লেকচারে আমরা আলোচনা করব এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজগুলো করতে গেলে কিছু টুলস টেকনিক আমাকে অ্যাপ্লাই করতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ইউকিউ কিভাবে বের করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং তারপরে যাব আরো কিছু বিষয়, এমআরপি টু ইআরপি, এইসব বিষয় নিয়ে যাবো আমরা নেক্সট ক্লাসে। তো আমরা একটু সামনের দিকে আগাই, তাইলে যে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টটা কি তার একটা ডেফিনেশন আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ইজ দ্য planning and control of the flow of material that are part of the inbound logistics system। মানে পুরা প্রসেসটার মধ্যে, পুরো লজিস্টিক সিস্টেমের মধ্যে যে তোমার ম্যাটেরিয়ালটা কি হবে না হবে তার জন্য প্ল্যানিং করা এবং কন্ট্রোল করা, সেটাকেই বলছে ওরা, যাতে ফ্লো ম্যাটেরিয়াল ঠিক থাকে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। তাহলে প্ল্যানিং করা, কন্ট্রোল করা, এগুলো হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। তাহলে আমরা বলতে পারি যে ইনভেন্টরিটাকে ম্যানেজমেন্ট করাটাকে বলা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টটা কি সে বিষয়ে আরেকটা একটু যদি সামনে দিকে যাচ্ছে, কি বলে দেখো, বলছে টোটাল কনসেপ্ট, এটা হচ্ছে টোটাল কনসেপ্ট। এখানে কি কি আছে, ইনভলভিং অ্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার unifying into a single responsibility for the systematic flow and control of materials from identification of need through usage and accounting of the same। আচ্ছা, এখান থেকে কিন্তু এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টকে মূল কথাগুলো কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আমরা বলে দিয়েছি। এখানে কিন্তু ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টকে যদি আমি প্রথমে যদি খুব সংক্ষেপে যদি বলি, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অনেক কথা তো বলেছি। তো ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মূল বিষয় আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এটাকে সংক্ষেপে তিনটা বিষয়কে নির্দিষ্ট করে দেওয়া যায়। একটা হচ্ছে প্রকিউরমেন্ট, মানে কেনা, ম্যাটেরিয়াল সঠিক জায়গা থেকে, সাপ্লায়ার থেকে সঠিক পরিমাণ, সঠিক পণ্যগুলো কেনার পর সেগুলো হচ্ছে খুব ভালোভাবে সংরক্ষণ করা এবং বেস্ট ইউজ করার চেষ্টা করা। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে এটাকে বলতে হয় যে অ্যাকাউন্টিং, মানে হিসাব নিকাশ, কখন দরকার, কখন কিনবো, কতটুকু কিনবো, এখন কি অবস্থায় আছে, কি ধরনের ইউজ হচ্ছে, এই সব কিছুই হচ্ছে তিনটা। তাহলে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টকে সংক্ষেপে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকিউরমেন্ট, আর একটা হচ্ছে কেনার পরে সেটা যথাযথভাবে ইউসেজটা নিশ্চিত করা, রক্ষণাবেক্ষণ করা, শেষে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং করা। আচ্ছা, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের অবজেক্টিভস আমরা ইতিমধ্যে জেনেছি। তো তারপরেও এখানে কিছু অবজেক্টিভস লেখা আছে, একটু দ্রুত আমরা এগুলো দেখি। সাপোর্ট অপারেশনাল রিকোয়ারমেন্ট, অপারেশনের মূল যে রিকোয়ারমেন্ট সেটাকে সাপোর্ট দেয়া। আচ্ছা, ম্যানেজ দ্য ম্যাটেরিয়াল প্রসেস এফিশিয়েন্টলি অ্যান্ড এফেক্টিভলি। তো আমরা বারবার বলেছিলাম ম্যাটেরিয়ালের যে প্রসেসটা আছে, প্রসেসটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারা। সিলেক্ট, ডেভেলপ এন্ড মেইনটেইন সোর্স অফ সাপ্লাই, এটা একটা গুরুত্বপূর্ণ, যে যেখান থেকে তুমি পণ্যটা কিনছো সেটা কোন জায়গা থেকে ভালোভাবে পণ্য কিনবে সেটাকে সিলেক্ট করা। আচ্ছা, তারপর এই চেইনটা তোমাকে ডেভেলপ করতে হবে যাতে আরো ভালো ভাবে পাও, এবং সেটা হচ্ছে মেইনটেইন করা, মানে যার থেকে কিনছো তার সাথে রিলেশনশিপটা মেইনটেইন করতে হবে, তোমাকে সিচুয়েশনটা মেইনটেইন করতে হবে যাতে তুমি তোমার পণ্যটা, ম্যাটেরিয়ালসটা তোমার যখন প্রয়োজন তখনই তুমি পাও। তারপর হচ্ছে ডেভেলপ স্ট্রং রিলেশনশিপ উইথ আদার গ্রুপস, ডেফিনেটলি সাপোর্ট অর্গানাইজেশনাল গোল, এটাগুলো তো থাকবেই। ডেভেলপ ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজিস দ্যাট সাপোর্ট অর্গানাইজেশনাল গোল, অর্গানাইজেশনাল গোলকে সাপোর্ট করার জন্য
আমরা তো বুঝি যে আমাদের যদি আমি সংক্ষেপে এভাবে বলি যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের অবজেক্টিভ হচ্ছে কি অপারেশন ম্যানেজমেন্টের অবজেক্টিভকে অর্জন গোলটাকে অ্যাচিভ করা, আর অপারেশন ম্যানেজমেন্টের অবজেক্টিভ হচ্ছে কি অর্গানাইজেশনের গোলটাকে অ্যাচিভ করা। তো স্বাভাবিকভাবে তুমি তো বুঝতে পারো যে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মূল বিষয় হচ্ছে অর্গানাইজেশনের গোলকে অ্যাচিভ করা। তো অর্গানাইজেশনের গোলকে যদি আমি অ্যাচিভ করতে চাই সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, সমন্বিত একটা কৌশল আমাকে ডেভেলপ করতে হবে যাতে আমি এই উদ্দেশ্যগুলো অর্জন করতে পারি। হচ্ছে স্কোপ অফ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। স্কোপ মানে কি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট কতটুক জায়গা জুড়ে কাজ করে, তাই না? তো তারপরেও এখানে কি কি আছে দেখো বলছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এন্ড কন্ট্রোল, কতটুক ম্যাটেরিয়াল লাগবে না লাগবে এগুলো নিয়ে রিকোয়ারমেন্ট নিয়ে তুমি পরিকল্পনা করবা, কন্ট্রোল করবা, প্রকিউরমেন্ট কেনা করবা, ইনভেন্টরি ইনভেন্টরিকে কন্ট্রোল করবা, কন্ট্রোল করার পর রিসিভিং এন্ড ইন্সপেকশন রিসিভ করবা এবং সেগুলোকে নিয়মিত ইন্সপেকশন করতে হবে ঠিক পণ্য ঠিক জায়গায় যাচ্ছে কিনা। ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সপোর্টেশন মানে কি সেটা হচ্ছে যদি আমাদের অপারেশন প্রসেসটা যদি বিভিন্ন জায়গায় যায়, ধরো তুমি যে কাজটা তৈরি করো যে সেটা হচ্ছে তোমার বিভিন্ন ফ্যাক্টরিতে তুমি পণ্য উৎপাদন করো, তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু নিশ্চিত রাখতে হবে যে যখন ট্রান্সপোর্টেশন হচ্ছে এই পণ্যগুলো ঠিকভাবে যাচ্ছে কিনা, কারণ কিছু কিছু পণ্য থাকে যেমন এগুলো খুব ডেলিকেট নষ্ট হয়ে যেতে পারে। তো ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে কাজ করাও অপারেশন ম্যানেজমেন্টের স্কোপের মধ্যে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, তারপর হচ্ছে ডিসপোজাল অফ ম্যাটেরিয়ালস। ডিসপোজাল অফ ম্যাটেরিয়ালস মানে কি অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে আনইউজড ম্যাটেরিয়াল, সেগুলো কিন্তু ডিসপোজাল করতে হয়। ঠিকভাবে যদি ডিসপোজাল করা না যায় অনেক ধরনের সমস্যা হতে পারে, এনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট করতে পারে এগুলো। তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভ্যালু অ্যানালাইসিস। এটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ স্কোপ। ভ্যালু অ্যানালাইসিস বলতে এখানে ইন্ডিকেট করছে যেটা সেটা হচ্ছে তুমি যে ম্যাটেরিয়ালস গুলো নিয়ে কাজ করছো, যে ইনভেন্টরি নিয়ে কাজ করছো সেটার গুরুত্বটা কেমন সেটা তুমি অ্যানালাইসিস করবে। আরো অ্যানালাইসিস করতে হবে তোমাকে যে সেটা হচ্ছে যে পণ্যটা নিয়ে কাজ করছো সেই পণ্যের কোনো সাবস্টিটিউট পণ্য আছে কিনা, এমন কোনো পণ্য তোমার যে র মেটেরিয়াল যে কাপড়টা দিয়ে এখন তৈরি করছো একই ধরনের কোয়ালিটির অন্য কম খরচে বা আরেকটু ভালোভাবে সাপোর্ট দেবে এই ধরনের কোনো পণ্য আছে কিনা, এটার ভ্যালুগুলো নিয়মিত অ্যানালাইসিস করাও মানে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের কাজ। এবার আসছে যেটা সেটা হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি বা তার দায়িত্ব কি, আরো পরিশেষে যদি বলি যে দায়িত্বগুলো সে কিভাবে কাজ করবে তার কাজটা কি সবগুলো। প্রথমত যেটা বলতে পারি সেটা হচ্ছে কস্ট রিডাকশন। এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে যদি তুমি ঠিকভাবে করতে পারো তাহলে তোমার কি হবে, কস্ট রিডাকশন হবে। আমি প্রথম দিকে উদাহরণ দিয়েছিলাম, তুমি যদি পণ্য যদি একসাথে যদি অনেক বেশি কিনে ফেলো তাহলে পণ্যগুলো নষ্ট হবে, তাহলে তোমার কস্ট বেশি লাগছে। আবার যদি কম পণ্য কিনো সঠিক সময়ে তুমি যদি যখন দরকার তখন যদি তোমার কাছে না থাকে তার ফলশ্রুতিতে তোমার পুরো প্রসেসটা কি হয়ে যাবে, স্টপ হয়ে থাকবে, তাহলেও তোমার কস্ট বেশি লাগবে। তাহলে কস্ট রিডাকশন, প্রত্যেক কাজ যদি তুমি ঠিকভাবে করতে পারো তো কস্ট রিডাকশন হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে অপটিমাম সার্ভিস লেভেল। প্রত্যেকটা এই ইনভেন্টরি গুলোকে তুমি যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারো, যখন যতটুকু দরকার ততটুকু কিনতে পারো, তবে ব্যবহার করতে পারো, তাহলে সেটার অপটিমাম লেভেল নিশ্চিত হবে, তাই না? যেমন আগের উদাহরণ দিয়ে যদি আমি তোমাকে বুঝাতে পারি যে তোমার একটা প্রসেস চলছে, তো প্রসেস চলার সময় যখনই ম্যাটেরিয়ালস দরকার তখন তুমি ম্যাটেরিয়াল দিতে পারছো, যতগুলো দরকার ততগুলো দিতে পারছো, তাহলে তোমার সার্ভিসটা কন্টিনিউ থাকবে, অপারেশনটা অপটিমাম হচ্ছে। যদি কোনো কারণে তুমি যদি ম্যাটেরিয়ালস ঠিক টাইমে দিতে না পারো, স্টপ হয়ে যায়, তখন তোমার কিন্তু অপটিমাম হচ্ছে না, মানে তোমার কার্যকরটা ফলপ্রসূ হচ্ছে না। তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাসিউরেন্স। খুব স্বাভাবিক যে আউটপুট ডিপেন্ড করবে, তোমার ফিনিশ গুডস ডিপেন্ড করবে তোমার কোয়ালিটি ম্যাটেরিয়ালস এর উপর, কোয়ালিটি ইনভেন্টরির উপর, তাই না? তো তারপর হচ্ছে লো লেভেল অফ ক্যাপিটাল টাইড আপ। এটা অনেকবার ধরে বলা হচ্ছে। লো লেভেল অফ ক্যাপিটাল টাইড আপ মানে হচ্ছে তুমি ইনভেন্টরিতে অনেক বেশি টাকা যাতে ইনভেস্ট করা না লাগে। মানে এটা আসলে বলতে যাচ্ছি এইভাবে যে তোমাকে যাতে ওই জায়গায় যাতে তুমি সবচেয়ে মিনিমাম লেভেলের ক্যাপিটাল যাতে ইনভেস্ট হয়। তার কারণ আমি তোমাকে সহজে বলি, যেমন তুমি যদি অনেক বেশি পণ্য কিনে নিয়ে এসে বসে রাখো তাহলে তো কিন্তু তোমার অনেকটুকু টাকা সেখানে কি হয়ে যাবে, আটকে থাকবে। তুমি যদি এমন করতে পারো যে অল্প ইনভেন্টরি কিনে এসে সেটা প্রডিউস করে ফিনিশ গুড যাওয়ার পর তুমি আবার পণ্য কিনে এসে আবার মানে রিসাইক্লিং যত ভালোভাবে করতে পারবা, ইনভেন্টরি ম্যানেজমেন্টের এই ইনভেন্টরি রিসাইক্লিংটা যত ভালোভাবে করতে পারবা তত তুমি কম ওয়ার্কিং ক্যাপিটাল তুমি এখানে কি করতে পারবা, কাজে লাগবে। আর আমরা তো আজকের দিনে জানি যে ক্যাপিটাল মানেই টাকা, তাই না? তোমার হাতে যত বেশি ক্যাপিটাল, যত বেশি ক্যাশ টাকা থাকবে তত বেশি তুমি আর্নিংস এর সুযোগ পাবে। তো এই জন্য লো লেভেল অফ ক্যাপিটাল টাইড আপটা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
তারপর আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি আমরা একটু দ্রুত এই বিষয়গুলো একটু গো থ্রো করবো যে হোয়াট ইজ ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি মানে হচ্ছে আমি প্রথম আলোচনাতেই বলেছি যে স্টক অফ আইটেমস কেপ্ট টু মিট ফিউচার ডিমান্ডের জন্য যে স্টকটা আমাদের কাছে রাখবো সেটাই হচ্ছে আমাদের ইনভেন্টরি। তাহলে পারপাস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি পারপাস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমরা সংক্ষেপে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা বলেছিলাম। তারপরে সংক্ষেপে যদি আমি দুইটাতে নিয়ে আসি, হাউ মেনি ইউনিটস টু অর্ডার, যে কতগুলো পণ্য তোমাকে অর্ডার দিতে হবে, ওয়েন টু অর্ডার, তাহলে হাউ মেনি ইউনিটস টু অর্ডার মানে একসাথে কতগুলো পণ্য অর্ডার দিতে হবে। তো এই আনসারটার জন্য আমরা বলি যে সাধারণত ইউকিউ আমরা বের করি যে কতগুলো পণ্য অর্ডার দিতে হবে। তাহলে ওয়েন টু অর্ডার কখন দিতে হবে এটাও আমরা ডিসিশন নিই, এটার সাথে রিলেটেড অনেকগুলো বিষয় আছে, যেমন রিঅর্ডার লেভেল আছে, লিড টাইম আছে, তাই না? এই সবগুলো বিষয় এখানে গুরুত্বপূর্ণ। এরপরে যাবো আমরা যেটা কম্পোনেন্টস অফ ইনভেন্টরিতে কি কি থাকতে পারে, সেটা হচ্ছে র মেটেরিয়ালস, পারচেজ পার্টস, ওয়ার্কিং প্রসেস, যেটা অর্ধেক তৈরি হয়েছে, আইটেমস বিং ট্রান্সপোর্টেড। এই যে আইটেম বিং ট্রান্সপোর্টেড বলতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে তুমি যদি বেশ কয়েকটা ফ্যাক্টরি যদি তোমার কাছে থাকে তাহলে তুমি পণ্যটা কেনার পরে তুমি প্রোডাক্টটা বা র মেটেরিয়ালস তুমি অন্য জায়গায় ট্রান্সপোর্ট করছো, তাহলে ট্রান্সপোর্টেশনের মধ্যে যে যতটুকু যে ম্যাটেরিয়ালসটা আছে সেটাও তোমার ইনভেন্টরি পার্ট। তারপর হচ্ছে টুলস এন্ড ইকুইপমেন্ট, এর সাথে রিলেটেড যে টুলস এবং ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো বর্তমানে একটু গুরুত্বপূর্ণ, আমরা পরবর্তীতে দেখবো এমআরপি 2 তে। আচ্ছা, তারপর আমরা চলে যাব যে বিষয়টা সেটা হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। আমাদের নেক্সট টপিকস হচ্ছে, আমরা প্রথমে তাহলে আলোচনা করলাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে, এখন আমরা আসছি যেটা সেটা হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট এখানকার একটা সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। আচ্ছা, যদিও ইনভেন্টরি কন্ট্রোল ইজ আ পার্ট অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তাই না? ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট আসলে অনেক বড় কিছু, তাই না? ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনেক কিছু এর সাথে রিলেটেড। এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। তো এখন তুমি প্রশ্ন করতে পারো যে এটা তাহলে আলাদা করে পড়ার দরকার কি? আলাদা করে পড়ার দরকার এই কারণে যে এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো ইনভেন্টরি কন্ট্রোল। এই জন্য মূল ফোকাস করার জন্যই মূলত এটা আরেকটু হাইলাইট করা এখানে। তো ইনভেন্টরি কন্ট্রোল মানে কি বলতে যাচ্ছে আমরা একটু করে দেখি যে ইনভেন্টরি কন্ট্রোল ইজ আ প্ল্যান্ড অ্যাপ্রোচ অফ ডিটারমাইনিং, এটা হচ্ছে একটা পরিকল্পিত একটা অ্যাপ্রোচ যেটা ডিটারমাইন করে কি ডিটারমাইন করে, পাঁচটা প্রশ্ন ডিটারমাইন কি দেখো। এটা হচ্ছে হোয়াট টু অর্ডার, যে কি তোমাকে কিনতে হবে, কি অর্ডার করবা, কোন পণ্য তোমাকে কিনতে হবে, তাই না? তাহলে তোমার ম্যাটেরিয়ালস বানানোর জন্য কি কি ম্যাটেরিয়াল তোমার দরকার, তোমার রিকোয়ারমেন্টসটা কি সেটা আগে জানতে হবে। যে ওয়েন টু অর্ডার, কখন তোমাকে অর্ডার দিতে হবে, যে কোন সময়ে, যে তোমার কাছে তো ধরো 1000 পণ্য লাগে, যে এখন কতগুলো পণ্য কখন তুমি অর্ডার দিবা, যে প্রতি মাসে কি মাসে একবার কিনবা বা কখন দিবা আর কি। যে বললাম যে এটার সাথে রিলেটেড যেগুলা বিষয় জড়িত সেটা হচ্ছে রিঅর্ডার লেভেল। তারপর হচ্ছে হাউ মাচ টু অর্ডার, মানে একসাথে কতগুলো তুমি কিনবা। হাউ মাচ টু অর্ডার মানে হচ্ছে কতটুকু কিনবা সেটা আমরা বের করি, যেটা সেটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে অপটিমাম কতটুকু পণ্য একসাথে কিনলে তোমার খরচ সবচেয়ে সর্বনিম্ন হবে। তারপর হচ্ছে হাউ মাচ টু স্টক, তোমার স্টকে তুমি কতটুকু পণ্য রাখবা একসাথে, যেটার জন্য আমরা বেশ কিছু বিষয় বের করে দেখি। সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল অফ ইনভেন্টরি, মিনিমাম লেভেল অফ ইনভেন্টরি, কতটুকু লেভেলে তোমার কাছে স্টক রাখবা। এবার এটার সাথে অনেকগুলো কস্ট জড়িত, যেমন ক্যারিং কস্ট জড়িত। তোমার কাছে যদি বেশি পণ্য রাখো তোমার ক্যারিং কস্ট বেড়ে যায়গা, তাই না? ক্যারিং কস্ট মানে হচ্ছে এটা তোমার কাছে সংরক্ষণের জন্য যে খরচটা দরকার সেটাকে বলে ক্যারিং কস্ট। আবার কম রাখলে তো সমস্যা হয়। তাহলে এই ডিসিশন গুলাকে মূল কাজ হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। তাহলে ইনভেন্টরি কন্ট্রোল ইজ আ পার্ট অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপরও ইনভেন্টরি কন্ট্রোলটা নিয়ে আরেকটু কি বলা আছে দেখো, বলছে দ্য কস্ট associated with buying and storing are optimal without interrupting production and sales, যাতে তোমার প্রোডাকশনটা কি থাকে অপটিমাল হয়, কি ছাড়া উইদাউট ইন্টারাপ্টিং, যাতে এই কাজটা কোনো জায়গায় বিঘ্ন না ঘটে, যা দরকার যখন যতটুকু দরকার যেভাবে দরকার সেভাবে তোমাকে সাপ্লাই দিতে হবে। তবে সাপ্লাই দিতে গিয়ে তুমি আবার বেশি পণ্য কিনে রাখতে পারবা না, তাহলে এই ক্যালকুলেশন গুলা করাটাই হচ্ছে কন্ট্রোল। আর সেলস এর ক্ষেত্রেও যেটা বলছে, কারণ আমরা যেহেতু ইনভেন্টরি নিয়ে কথা বলছি, ইনভেন্টরি কিন্তু ফিনিশ গুডস যদি তুমি বিক্রির জন্য যেটা রাখো সেটাও কিন্তু ইনভেন্টরি, তাই না? যদি আমরা অপারেশনস ম্যানেজমেন্টের মূলত র মেটেরিয়ালটাকে এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি গুরুত্ব দিই, তারপর সেলস এর সাথে ওটা রিলেটেড। তারপর যাচ্ছি আমরা দেখো ইনভেন্টরি কন্ট্রোলে যদিও বেশ কিছু প্রশ্ন এখানে বলেছে, তারপরেও ইনভেন্টরি কন্ট্রোল বেসিক্যালি ডিলস উইথ টু প্রবলেমস, মূলত দুইটা সমস্যা নিয়েই মূল কাজ করে ইনভেন্টরি কন্ট্রোল। যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট আরো অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে কি দেখো, when should an order be placed, কখন আমি অর্ডার দেব, কখন
আচ্ছা, আরেকটা হচ্ছে হাউ মাচ শুড বি অর্ডার, কতটুকু পণ্য কিনতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি যে হাউ মাচ শুড বি অর্ডার, কতটুকু পণ্য কিনতে হবে, এই প্রশ্নের উত্তর আমাদেরকে সরাসরি দিয়ে দিবে ইউকিউ। ইউকিউ মানে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে কতটুকু কোয়ান্টিটি পণ্য আমি অর্ডার করলে যাতে আমার কি হবে, আমার খরচটা সর্বনিম্ন পর্যায়ে থাকবে, আমার অর্ডারিং কস্ট সব খরচটা, আমার টোটাল কস্ট আমার সর্বনিম্ন পর্যায়ে থাকবে, সেটা হচ্ছে ইউকিউ। তার মানে আমি বলতে পারি যে 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা পাবো ইউকিউতে, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইন ডিটেল ইউকিউ নিয়ে। ওখানে সে 1 নম্বর প্রশ্ন যে when should an order be placed, কখন অর্ডার দিতে হবে। আচ্ছা, এই কখন অর্ডার দেওয়ার সাথে অনেক কিছু বিষয় জড়িত, তাই না, অনেক কিছু বিষয় এর সাথে ক্যালকুলেশন করতে হবে। যেমন আমি যদি বলি যে এর সাথে তোমাকে চিন্তা করতে হবে যে তোমার রিকোয়ারমেন্ট কত, তোমার 1 বছরে যদি তুমি চিন্তা করো যে অ্যানুয়াল রিকোয়ারমেন্টস কত, মান্থলি যদি চিন্তা করো যে মান্থলি রিকোয়ারমেন্ট কত, কতটুকু পণ্য তোমার কাছে লাগবে সে তোমাকে চিন্তা করতে হবে। তারপর তোমাকে চিন্তা করতে হবে যে তোমার তুমি কতটুকু পণ্য লাগবে, এটা যদি জানার পর তোমাকে চিন্তা করতে হবে যে পণ্যগুলো তুমি যেখান থেকে ক্রয় করো সেখান থেকে কিনে নিয়ে আসতে তোমার লিড টাইম কত লাগে। তারপর এটার উপর ভিত্তি করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কতটুকু পণ্য তোমার হাত থেকে থাকলে তুমি পুনরায় অর্ডার দিবা, মানে রিঅর্ডার লেভেলটা কতটুকু। এরপরও তোমাকে আরো চিন্তা করতে হবে কিছু, এই ডিসিশন নেওয়ার জন্য তোমাকে চিন্তা করতে হবে যে তোমার ভ্যারিয়েশন কেমন, এই ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে তোমাকে সেফটি স্টক নির্ধারণ করতে হবে। এটা একটু করে বলি, ভ্যারিয়েশন মানে আমি আসলে বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই যে তুমি একটা কার অ্যাসেম্বল করো, কার অ্যাসেম্বল করলে তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে সাথে যেটা বিষয় বুঝতে হবে যে সেটা হচ্ছে মানে ভ্যারিয়েশনের ক্ষেত্রে যদি উদাহরণ দিই যে ধরো তোমাকে যেটা করা দরকার সেটা হচ্ছে ধরো 1 মাসে তোমার রিকোয়ারমেন্ট তুমি ক্যালকুলেশন করছো, এভাবে ধরো যে 1 মাসে 1 সপ্তাহে তুমি দেখেছো যে একটা মোটামুটি এটা সেলস ফরকাস্টিং বা প্রোডাকশন ফরকাস্টিং তুমি দেখেছো 1 সপ্তাহে তোমার 250টি কার্ড তুমি কি করো, 250 কার্ড অ্যাসেম্বল করো, মানে করো। তাহলে 1 মাসে যদি আমি রিকোয়ারমেন্ট যদি নির্ণয় করতে চাই তাহলে মান্থলি রিকোয়ারমেন্ট আমার কত হবে, মান্থলি রিকোয়ারমেন্ট হবে তোমার 10,000 কার্ড। তো তোমার এখন তুমি যে মেটেরিয়ালস নিয়ে কাজ করছো, ধরো টায়ার নিয়ে তুমি কাজ করছো, তাহলে তোমাকে যদি চিন্তা করো যে 10,000 কারের জন্য একটা কারে তো 4টা টায়ার লাগে, তাই না, তাহলে তোমার টোটাল টায়ারের সংখ্যা লাগবে কত, 440,000 টায়ার লাগবে। আচ্ছা, তাহলে তোমাকে কিনতে হবে 40,000, 1 মাসের জন্য তোমাকে কিনতে হবে 40,000 টায়ার। আচ্ছা, তো এখানে কিন্তু একটা বিষয় আছে যেটা, সেটা হচ্ছে কখনো তোমাকে যে 4টা টায়ারের মধ্যে তুমি আরেকটা বিষয় কিন্তু চিন্তা করতে হবে যে টায়ারগুলো লাগানোর সময় বা কোনো কারণে টায়ারগুলো নষ্ট হয়ে যায় কিনা। ধরো তুমি একটা দেখলা যে গড়ে যে 10টা টায়ার লাগানোর সময় তাহলে একটা টায়ার তোমার কাছে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে তুমি যদি এই বিষয়টা যদি খেয়াল না করো তাহলে কিন্তু দেখা যাবে তোমার প্রোডাকশনটা কিন্তু স্টপ হয়ে যেতে পারে। তাহলে তুমি যদি এটা যদি ক্যালকুলেশন করো যে গড়ে 10টা টায়ার একটা যদি নষ্ট পড়ে তাহলে তুমি কিনতে চাচ্ছ যে 40,000 টায়ার, তাহলে 40,000 টায়ারের জন্য কত, তাহলে তোমাকে আরো প্রায় 4,000 টায়ার তোমাকে কি করতে হবে, এক্সট্রা কিনতে হবে বা তোমাকে মজুত করে রাখতে হবে, যাতে কোনো কারণে যদি ওই যে টায়ারটা লাগানোর সময় নষ্ট হয়ে গেছে বা নষ্ট পড়েছে সেটা যাতে তুমি কভার করতে পারো, তাহলে সেটা হচ্ছে সেফটি স্টক। তাহলে when should an order be placed, এটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে এই ধরনের আরো অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। আমরা তো এই ক্ষেত্রে যদি যাই সিলেক্টিভ কন্ট্রোল অফ ইনভেন্টরি কন্ট্রোল, ইনভেন্টরি কন্ট্রোলের জন্য কিছু সিলেক্টিভ কি বিষয় কন্ট্রোল করবো। দেখো, selective control refers to the variation in method of control for item to item or on selective basis। আচ্ছা, এই ডিসিশনগুলো কন্ট্রোলিং সিস্টেম অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে কিন্তু আইটেম টু আইটেম কিন্তু তোমার ডিফার করে, তাই না, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে কিন্তু একই ধরনের ডিসিশন তুমি নিবা না। আবার বলছে দেখো, in this system the items are categorized in a few groups depending upon the selected criteria such as value, usages, frequency and consumption। মানে কি বলছে, মানে হচ্ছে তুমি যখন এগুলো নিয়ে কখন কিনবা এটা নিয়ে যখন তুমি কন্ট্রোলিং সিস্টেম যখন অ্যাপ্লাই করতে যাবা তখন তুমি যেই পণ্য নিয়ে কাজ করছো সেই পণ্যগুলোকে তোমাকে আগে ক্যাটাগরি ভাগ করতে হবে। ক্যাটাগরি মানে হচ্ছে প্রথম হচ্ছে ভ্যালুর ক্ষেত্রে তুমি ক্যাটাগরি ভাগ করতে পারো যে কোনটার মূল্য বেশি, আবার ইউসেজের ক্ষেত্রে করতে পারো যে কোন পণ্যটা খুব বেশি ব্যবহার হয়, তাই না, আবার ফ্রিকোয়েন্সি এটা কত সময় পর লাগে, এগুলো কনজাম্পশন কেমন হয়, এগুলোর ভিত্তিতে তুমি এগুলোকে পণ্য ভাগ করতে পারো। ভাগ করার পরে তারপরে তুমি এগুলোর ক্ষেত্রে ডিসিশন নিবে। যেমন ভ্যালুর ক্ষেত্রে কিভাবে ডিসিশন হয় সেটা আমরা একটু পরে দেখবো, একটা মেথডের মাধ্যমে এবিসি একটা মেথড আমরা দেখবো।
তারপর হচ্ছে কি শেষের দিকে আরেকটা লাইন এখানে লেখা আছে, কি বলছে দেখো যে সার্চ গ্রুপিং হেল্পস দ্য অর্গানাইজেশন ফর সায়েন্টিফিক ইনভেন্টরি কন্ট্রোল। এই যে তুমি যদি ক্যাটাগরাইজ করো, গ্রুপিং ভাগ করো, এটা তোমাকে এই ইনভেন্টরি কন্ট্রোল করার জন্য তোমাকে হেল্প করবে। ভেরিয়াস টাইপস অ্যানালাইসিস, এই যে অ্যানালাইসিসটা তুমি কিভাবে করবে এটার জন্য কয়েকটা মেথড এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এবিসি অ্যানালাইসিস, তারপর হচ্ছে ভিইডি অ্যানালাইসিস। ভিডি বলতে বোঝানো হচ্ছে দেখো ভাইটাল, এসেনশিয়াল, ডিজায়ারেবল অ্যানালাইসিস। তারপর হচ্ছে এইচএমএল অ্যানালাইসিস, সেটা হচ্ছে হাই, মিডিয়াম, লো অ্যানালাইসিস। আচ্ছা, এই জিনিসটা কি এটা বোঝানোর জন্য আমরা প্রথম একটা অন্তত তোমাদেরকে একটু করে বোঝাই, তাহলে তোমরা এই লেভেলে এই কি ধরনের এই বাকিগুলোও তুমি বুঝতে পারবে। বাকি ধরো এই ধরনের অ্যানালাইসিস, যেমন ধরো আমরা একটা এখানে এবিসি ক্লাসিফিকেশন একটা এক্সাম্পল দিলাম। ক্লাসিফিকেশন একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এবিসি। আচ্ছা, সেটা কি দেখো বলছে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কস্ট এন্ড ভলিউম। এই অ্যানালাইসিসটা করা হয়েছে এখানে কস্ট এবং ভলিউমের উপর। ওকে, মূলত এবিসি ক্লাসিফিকেশন আমরা করি ভ্যালুর উপর। আচ্ছা, ভ্যালুর উপর মানে কি দেখো এখানে তিনটা ক্লাসে ভাগ করা হয়েছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আচ্ছা, তাহলে ক্লাস এ হচ্ছে কোন ধরনের পণ্যগুলো যেগুলো মূল্য অনেক বেশি, যে প্রোডাক্টগুলো, যে তোমার তো কোনো একটা জিনিস বানানোর জন্য অনেক ধরনের ম্যাটেরিয়ালস লাগে, তাই না? কিছু কিছু ম্যাটেরিয়ালস দেখবা যে খুব কম ইউজ হয় কিন্তু অনেক দামি, তাই না? সেগুলোকে আমরা রাখতে পারি ক্লাস এ তে। তারপর হচ্ছে ক্লাস বি, যেগুলো মোটামুটি দামের, হ্যাঁ, খুব বেশি হয় না, সেগুলোকে রাখতে পারো ক্লাস বি। তারপর হচ্ছে ক্লাস সি। ক্লাস সি তে যেগুলো করি সেগুলো দেখবা যে সবচেয়ে বেশি ইউনিট ইউজ হয় কিন্তু এগুলোর দাম খুব কম। যেমন আমি কমন যদি বলি যে, তো এগুলো হচ্ছে পার্স। যেমন আমি যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে যে মানে সবচেয়ে কম দামি যে জিনিসগুলো সেগুলো কিন্তু সবচেয়ে বেশি লাগে, সেগুলো হচ্ছে ক্লাস সি। আচ্ছা, তো এই ক্ষেত্রে কখন কিনতে হবে বা কতটুকু কিনবো, এই ক্ষেত্রে তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবে? যেমন ক্লাস সি যেগুলো আছে, যেগুলো কম দামি পণ্য, সে পণ্যগুলো তুমি চাইলে অনেক বেশি কিনে রাখতে পারো, কোনো সমস্যা নেই, তাই না? এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় কারণ এগুলোর সাথে খুব বেশি টাকাও জড়িত না। কিন্তু যেগুলো ক্লাস এ প্রোডাক্ট, ক্লাস এ প্রোডাক্টগুলো তুমি যদি অনেকটুকু বেশি কিনে রাখো তাহলে কিন্তু এই জায়গায় তোমার অনেকটুকু ক্যাপিটাল কিন্তু তোমার কি হয়ে যাবে, এর সাথে আটকে থাকবে, তাই না? তো এই এ বি সি ক্লাসিফিকেশন করার মাধ্যমে তুমি কি করতে পারো, তোমাকে ডিসিশন নিতে হবে কতটুকু পণ্য কিনবো, কখন কিনবো। তো এবিসি ক্লাসিফিকেশনের কিছু এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি খুব দ্রুত দেখে যাই। যেমন যদি বলি যে কোন একটা পণ্য তৈরির জন্য যে 10টা পার্ট লাগে, পার্ট 1 2 থেকে 10 পর্যন্ত দিলাম। আচ্ছা, এখন দেখো যে ইউনিট কস্ট গুলো এখানে দেওয়া আছে। যেমন এক নাম্বার পার্ট যেটা, সেটা ইউনিট কস্ট হচ্ছে 60 ভাবে দাম দেওয়া আছে। যেমন দেখো আমাদের সবচেয়ে বেশি দাম হচ্ছে কোনটা? আচ্ছা, অ্যানুয়াল ইউসেজ। দেখো যখন এই এক নাম্বার পার্টটার দাম হচ্ছে মাত্র দাম হচ্ছে 60 টাকা, কিন্তু এটা বছরে লাগে 90টা ইউসেজ হয়। আচ্ছা, দুই নাম্বারটার দাম হচ্ছে দেখো 350 টাকা করে, অনেক টাকা। তিন নাম্বারটা 30 টাকা করে। এইভাবে যদি যে সবচেয়ে বেশি দাম হচ্ছে দেখো 9 নাম্বারটার দাম হচ্ছে 510 টাকা করে। এটা অ্যানুয়াল ইউসেজ হয় কত? 60। আচ্ছা, তাহলে আমাকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে টোটাল ভ্যালু বের করতে হবে। কিভাবে? এই যে ইউনিট কস্টের সাথে অ্যানুয়াল ইউসেজকে মাল্টিপ্লিকেশন করে আমাকে টোটাল কস্ট বের করতে হবে, কোন কোন পণ্যের সবচেয়ে বেশি দাম। এগুলোর ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন করি। দেখো এখানে করা আছে, একটু ক্লাসিফিকেশনটা করে ফেলা হয়েছে কিভাবে। দেখো দেখা গেছে এই 9 নাম্বার পার্টটা কেনার জন্য তোমার টোটাল টাকা লাগে যে $30,600। 8 নাম্বার পার্টটার জন্য লাগে 16,000। এইভাবে 2 নাম্বার পার্টের জন্য 14,000, তাই না? অথচ দেখো 7 নাম্বার পার্টের জন্য তোমার টাকা লাগে কত? 1,700। তো এইভাবে আমরা এটাকে কিছু ক্লাসিফিকেশন করতে পারি। যেমন ধরো যে 9 8 2 এই তিনটা পার্টকে আমরা এখানে ক্লাসিফিকেশন করলাম এ ক্লাস। তারপর 1 থেকে 1 4 3 এই তিনটাকে ক্লাসিফিকেশন করলাম বি। তার মানে এই যে প্রথমটার জন্য দেখো, প্রথমটা এই যে এ ক্লাস করলাম, এ ক্লাসে দেখো কিউমুলেটিভ পার্সেন্টেজ আমাদের এখানে দেয়া আছে। এটা টোটালের উপর এটার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 15% ইউসেজ হয় এটা, তাই না? কিন্তু এটার জন্য টোটাল ভ্যালু হচ্ছে দেখো এটা হচ্ছে 16.4 টোটাল। অনেক টাকা ভ্যালু আমাদের দরকার হয়, টোটাল ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করা নেই। আচ্ছা, তাহলে এভাবে পার্ট বি, পার্ট সি। তো এই ক্ষেত্রে এই যে এ বি সি যখন আমরা ক্লাসিফিকেশন করলাম, এটার ভিত্তিতে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পণ্য কতটুকু কিনবো, তাই কিসের উপর আমি বেশি ফোকাস করব। কারণ এইটার উপর ফোকাস করে যদি তুমি সিদ্ধান্ত নাও, এখানে একটা সবচেয়ে বেশি বেনিফিট হবে যেটা, সেটা হচ্ছে তোমার কস্ট রিডাকশন হবে। তবে কস্ট রিডাকশন সাথে সাথে কিন্তু তোমাকে বিষয়টা গুরুত্ব রাখতে হবে যেটা, সেটা হচ্ছে প্রসেসটা, তোমার টোটাল অপারেশনটা কিন্তু কি থাকতে হবে, তোমাকে আনইন্টারাপ্টেড থাকতে হবে, নিরবিচ্ছিন্ন ভাবে থাকতে হবে। তো এই ছিল আমাদের এবিসি ক্লাসিফিকেশন। এরপর
এই এফএসএ ক্লাসিফিকেশনে আমরা এক্সাম্পল দেখালাম। এখানে টোটাল ভ্যালুটা দেখো, টোটাল ভ্যালুটা যদি বলি দেখো ওই যে এ ক্লাসের যে আইটেম ছিল 3টা আইটেম মাত্র, এটার ইউসেজ হয় দেখো কোয়ান্টিটি ইউসেজ মাত্র 15%, কিন্তু এটার ভ্যালু টোটালের উপর এটার ভ্যালু হচ্ছে 71%। মানে তুমি যদি 100 টাকা যদি তোমার খরচ হয়, 100 টাকার মধ্যে 71 টাকাই খরচ হবে তোমার এ পার্ট কেনার জন্য, বি পার্ট কেনার জন্য খরচ হবে তোমার 16 টাকা, মানে 16%। তো সেগুলো ইউজ হয় 25%। তো সিটা দেখো, সিটা হচ্ছে মাত্র তোমার ভ্যালু লাগে 12.5%, অথচ তোমার এটা ইউসেজ হয় কোয়ান্টিটি লাগে তোমার 60%। তো এই ক্ষেত্রে তোমাকে ডিসিশনটা নিতে সাহায্য করবে। কিছু সুবিধা অ্যাডভান্টেজ অফ এফএসসি আমরা কিছু লিমিটেশনও থাকবে। তারপর হচ্ছে ভিডি মানে কি, ভাইটাল এসেনশিয়াল ডিজায়ারেবল, এই ভিত্তিতে তোমার ভাগ। এই ছিল আমাদের আজকের আলোচনা, আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তাহলে আমরা কি আলোচনা করলাম একটু যদি পেছনের দিকে দেখি, আমরা আজকে আলোচনা করলাম যেটা, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তাহলে ইনভেন্টরি মানে হচ্ছে তোমার সাধারণত ম্যাটেরিয়ালস থেকে শুরু করে তোমার ওয়ার্কিং প্রসেস থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য তৈরি পর্যন্ত যে ম্যাটেরিয়ালস গুলো আমাদের কাছে স্টক থাকে সেগুলোকে বলে আমরা ইনভেন্টরি। সেগুলোতে আমরা ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করব যাতে আমরা ইনভেন্টরিটাকে সঠিকভাবে আমরা সঠিক পণ্য ব্যবহার করতে পারি, যতটুকু দরকার ততটুকু পণ্য আমরা ব্যবহার করতে পারি, এবং ভাবে ব্যবহার করতে পারি যাতে এগুলোর অপটিমাম ইউজ হয়। আবার আনইন্টারাপ্টেড অপারেশন যাতে চলে, কাজটা যাতে নিরবিচ্ছিন্নভাবে চলে, তবে পণ্যটা যেন আমি অনেক বেশি কিনে নিয়ে না আসি, আবার যেন অনেক কম কিনে নিয়ে আসি, যাতে আমার খরচটা সর্বনিম্ন পর্যায়ে থাকে। তো এই ছিল আমাদের আলোচনা। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যে বিষয়টা, আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে সেটা হচ্ছে এই যে কতটুকু পণ্য কিনতে হবে, সেটার জন্য আমাকে একটা ডিসিশন নিতে হয়, সেটা হচ্ছে ইউকিউ। আমরা ইউকিউ নিয়ে ডিটেইল আলোচনা করব, কিভাবে আমরা ইউকিউ নির্ণয় করি না করি এইসব বিষয়গুলো। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো বর্তমানে আরো অনেক ডেভেলপড একটা ভার্সন চলে আসছে। আমরা মূলত এগুলো অনলাইনের মাধ্যমে করে ফেলি, সেটাকে আমরা বলি এমআরপি, মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্রসেস। এটা এরপরও আরো কিছু আলাদা ভার্সন, কিছু অ্যাডভান্স রূপ আমরা পেয়েছি, সেগুলো আমরা দেখবো। তো সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি। আমি আবারও আমার শিক্ষার্থীদের বলবো, তোমরা সবাই যেটা করবে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।